বৃষ্টি হলে গাছে জল দিতে হয় না। যখনই বৃষ্টি হয় না তখন প্রতিদিন গাছে জল দিতে হয়। কিন্তু এই কাজটা করতে আমার একেবারেই মনে থাকে না। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো সকাল সকাল রান্না করতে চলে আসলাম। তো সবজিগুলো বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব, খোসা ছাড়িয়ে তারপর রান্নার জন্য কেটে নেব। রান্না করব ধুন্দুল দিয়ে রুই মাছের ঝাল আর পাঁচমিশালি সবজি ভাজা। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। গত পরশুদিন একজন দিদি কমেন্টস করে লিখেছেন, উনি একটু ক্রোধান্বিত হয়ে লিখেছেন যে আপনি সব সময় বলেন আমাদের সকল মন্তব্যের উত্তর দেবেন, কিন্তু কই উত্তর তো দেন না, শুধু নামটা বলেন। উনি ভেবেছিলেন আমি নাম বলার সাথে সাথে আপনাদের কমেন্টসগুলিও বলবো এবং সেখানেই সবার কমেন্টসের রিপ্লাই দেব। আমার কথাগুলো ওনার বুঝতে ভুল হয়েছে। আসলে আমি প্রতিদিন সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি। এরপর 2-1 দিন পর পর আপনাদের সবার নামগুলো খাতায় লিখে নিয়ে তারপর নামগুলো বলি শুধু। নামের সাথে সাথে যদি কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি তাহলে ভিডিওটা হবে 1-1.5 ঘন্টা। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে মাঝে মাঝে আপনাদের নামগুলি বলি, আমার কাছে খুব ভালো লাগে। জানি আপনাদের নামগুলি বললে আপনাদের কাছেও ভালো লাগে, কিন্তু প্রতিদিন একা হাতে সব কাজ করি, এজন্য প্রায় সময় পেরে উঠি না। যেই দিন একটু সুযোগ পাই সেদিনই আমি আপনাদের নামগুলি খাতায় উঠিয়ে সবার নাম বলি। আপনাদের সাথে কথা বলতে বলতে সবজিগুলো খোসা ছাড়িয়ে, বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সবজিগুলো কেটে নিচ্ছি। ধুন্দুলটা একেবারেই কচি। ধুন্দুল দিয়ে রুই মাছের ঝাল রান্না করব। ধুন্দুল সবজিটা মিষ্টি জাতীয়, তাই সব কিছুর সাথে মানায়। মাছ দিয়ে রান্না করলে যেমনি ভালো লাগে, শুটকি দিয়ে রান্না করলেও তেমনি ভালো লাগে। মাত্র 3 পিস মাছ, তাই পুরা ধুন্দুল দেব না, একটু সবজি ভাজাতে দেব, তাহলে সবজি ভাজাটা মিষ্টি মিষ্টি লাগবে। অসময়ে মূলা কিন্তু ততটা স্বাদ হয় না। সিজনের সময় শীতকালে মূলা যেরকম একটা মূলার ঘ্রাণ থাকে, খেতে ভালো লাগে, অসময়ে এসব সবজি তেমন ভালো লাগে না। বাজারে সব সময় সব ধরনের সবজি পাওয়া যায়, শীতকালীন সবজিগুলিও পাওয়া যায়, কিন্তু আমরা ওইসব সবজিগুলো তেমন কিনি না। দামও বেশি আর খেতেও তেমন ভালো লাগে না। গতকাল বলেছিলাম কিছু সবজি কিনে দিয়ে যেতে, তাই মূলাও এনেছেন। 2টা মূলা দিয়ে দিলাম কুচিয়ে। গতকাল অর্ধেক পেঁপে ভাজা করেছিলাম, আজ অর্ধেকটা দেব না, একটু রেখে দেব, বেশি হয়ে যাবে। পার্থ আবার সবজি ভাজা একটু কাঁচা কাঁচা হলে ওর কাছে ভালো লাগে, বেশি সিদ্ধ হয়ে গেলে ও খেতে চায় না।
তো আজ কয়দিন সবজি ভাজা ওর কাছে ভালো লাগছে, তাই আজ আবারও করছি। কি রান্না করব ভেবেই পাচ্ছি না। কয়েকদিন যাবৎ পার্থ শর্করা জাতীয় খাবার একটু কম খাচ্ছে, তাই বেশি করে সবজি রান্না করছি। এই সবজিগুলো যদি হেলনের ডাল দিয়ে রান্না করতাম খুবই চমৎকার লাগতো, কিন্তু ও আপাতত ডাল আলু এইসবও খাচ্ছে না। সরিষার তেল গরম হলে রাঁধুনি ফোড়নে দিলাম, কয়েক টুকরো কাঁচামরিচ দেব, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব, চুলার তাপটা কমিয়ে দেব। এদিকে মাছ রান্নার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিয়েছি, কুচানো পেঁয়াজ দিলাম। মাছে লবণ হলুদ গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি হয়েছে, এখন মাছের পিসগুলো দিয়ে দিলাম। মাছ মাখানো ওই পাত্রে ধুন্দুল আর কয়েক পিস বরবটি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাছ কিছুটা ভাজা হয়েছে, উপর দিয়ে সবজিগুলো দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। এদিকে পাঁচমিশালি সবজি ভাজাটাও প্রায় হয়ে আসছে। নেড়ে চেড়ে দিচ্ছি, আরো 2-1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। পেঁপেগুলো মনে হচ্ছে একটু সিদ্ধ কম হয়েছে। মাছগুলো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখছি সবজিগুলো খুব সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় মাছের তরকারিটা খাওয়া যাবে, কিন্তু ডাল রান্না করছি না, তাই সামান্য করে একটু জল দেব, মাখো মাখো করে রান্না করব। মাছ মাখানো সবজি মাখানো ওই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কয়েক টুকরো কাঁচামরিচও দিলাম। এদিকে সবজিটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, আর চুলার উপর রাখবো না, এক্ষুনি নামাবো। মাছের তরকারিও হয়ে গেছে, চুলাটা অফ করে দেব। দেখতে খুব ভালো লাগছে, মনে হচ্ছে মাছের তরকারিটাও খুবই চমৎকার হবে। রান্না শেষ। পার্থর জন্য 2টা ডিম ভাজা করেছি আর কিছুটা চীনাবাদাম ভেজে নিয়েছি। অল্প চীনাবাদাম রেখে দেব, ওইটা দুপুরে আমি খাওয়ার আগে পাটায় বেটে ভর্তা করে নেব। চীনাবাদাম ভর্তা আমার কাছে খুব ভালো লাগে। এখন দিনের 10টা বাজে, বাইরে কি প্রখর রৌদ্র দেখুন, রৌদ্রের দিকে তাকানো যাচ্ছে না। গ্রাম অঞ্চলে এখন সবাই আমন ধানের রোয়া লাগিয়েছে, রোয়া একটু বড় হয়েছে। ভাদ্র মাসে রৌদ্রের তাপ এত বেশি, জমিতে যদি জল থাকে ওই জল আগুনের মতো গরম হয়ে যায়। তখন জমিতে কোনো মাছ থাকলে ওই ছোটখাটো সব মাছগুলো মরে ভেসে ওঠে। দুপুর গড়িয়ে বিকাল হলে রৌদ্রের তাপ একটু কমে আসলে জমির মালিকেরা যখন জমিনের আইলে যায়, তখন অনেকেই মরা মাছগুলো কুড়িয়ে নিয়ে আসে। এটা আমরা ছোটবেলা থেকেই দেখেছি, এখনো ওই রকমই হয়। এটা হলো হিমালয়া পিঙ্ক সল্ট, গত পরশুদিন এনেছিলেন। আমরা হলুদ চায়ের সাথে হিমালয়া পিঙ্ক সল্ট খাই। তো ঘরে হিমালয়া পিঙ্ক সল্ট শেষ হয়ে গেছে, একটা চাকা এনেছেন। তো চাকাটা আমি একটা পলিথিন মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি 2 দিন।
এখন এটা ভেঙে নেব। এই হিমালয়া পিঙ্ক সল্ট পাথরের মতো শক্ত। আগে একবার এরকম হিমালয়া পিঙ্ক সল্ট এনেছিলেন, ওটা কোনোভাবেই ভাঙতে পারছি না, মনে হচ্ছে যেন শিল নোড়া দুইটাই ভেঙে যাবে। আমার এই কাণ্ড দেখে পার্থ তখন বলছে, মা এটা এখন ভাঙবেন না, ডিপ ফ্রিজে রেখে দেন 2-3 দিন, তারপর দেখবেন অনায়াসে ভাঙতে পারবেন। তখন ডিপ ফ্রিজে রেখে দিলাম, 2 দিন পরেই খুব সুন্দর মতো ভেঙে নিলাম, একেবারে মুড়মুড়ে হয়ে গেছে। ওই দিনের পর থেকে যখনই হিমালয়া পিঙ্ক সল্ট আনে বাজার থেকে, আমি সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিই, 2-3 দিন পর নামিয়ে অনায়াসে ভেঙে নেই। আজও খুব সুন্দর মতো ভেঙে নিয়েছি। এখন পাটায় মিহি করে বেটে রাখছি, 2 বার করে বেটে নিচ্ছি। একটু দানা দানা ভাব থাকলে জলের সাথে সহজে মিশে না। সাধারণ লবণের চেয়ে এই লবণের তেজ বেশি। কোনো নিরামিষের দিনে বা একাদশীর দিনে কোনো সবজি রান্না করলে তখন এই হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে রান্না করি, তবে একটু খামখেয়ালি করে তরকারিতে লবণ দিলে তরকারিতে লবণ বেশি হয়ে যায়। তখন বুঝতে পারি এই লবণের অনেক তেজ। এটাকে আবার সৈন্ধব লবণও বলা হয়। অনেক দিন চলে যাবে এটা দিয়ে। হলুদ চায়ের সাথে 1 চিমটি করে মিশিয়ে খাবো। লবণের চাকাটা ছিল পিঙ্ক কালারের, কিন্তু লবণটা বেটে নেওয়ার পর একেবারে ধবধবে সাদা দেখাচ্ছে। আজ খাওয়া দাওয়ার কোনো তাড়া নেই, কোনো কিছুই নেই। আমার কাছেও ভালো লাগছে না। কিছুক্ষণ শুয়েছিলাম, কিছুক্ষণ মোবাইলে কাজ করেছিলাম, এরপরে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর পার্থর কিছু কাপড় চোপড় ছিল, ওগুলো ভিজিয়ে দিয়ে ধুয়ে স্নান করে নিয়েছি। ঘরে কোনো মানুষজন নাই, যেভাবে যেটা রেখেছি ওটা ওভাবেই আছে। এই নীরবতা কিন্তু আমার কাছে একটুও ভালো লাগছে না। উনি বাসায় থাকলে অনবরত টিভি চলবে, মোবাইল চলবে, মানুষের কথাবার্তা না থাকলেও ওই মিউজিক শুনি, গান শুনি, এসবও খারাপ লাগে না, ভালোই লাগে। তবে আজ টিভি একবারও চালাই নাই, একেবারে নীরব পুরা ঘর। কাপড় চোপড়গুলো ধুয়ে জল ঝরানোর পর মেলে দিয়েছি। এখন ভাত খাবো। দিনের 4টা বেজে গেছে। সকাল থেকে কিছুই খাই নাই। দিনের 2টার দিকে হলুদ চা খেয়েছি, কুসুম গরম জল খেয়েছি 1 গ্লাস প্রথমে, এরপরে হলুদ চা খেয়ে আরও 1 গ্লাস জল খেয়েছি, আর কিচ্ছু খাই নাই। ক্ষুধার তীব্রতা নাই, পেটে কোনো জ্বালা যন্ত্রণা নাই, একেবারে শান্তিতে কত কাজ যে করলাম সারাদিনে। পার্থ যাওয়ার পর 2 ঘন্টার মতো শুয়ে শুয়ে মোবাইলের কাজ করেছিলাম। তারপরে আস্তে ধীরে ঘরের অন্য সব কাজগুলি সেরে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করব, এরপরে আর কোনো কাজ নাই। 3টার দিকে গতকালের ভিডিওটা আপলোড হয়েছে, তো আপনাদের কমেন্টসগুলি দেখেছি, অনেকেই ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, এখনো রিপ্লাই দেই নাই। এই সময়টা আমার কাছে মধুর মতো লাগে। কতক্ষণে খাওয়া দাওয়া করব, কতক্ষণে মোবাইল হাতে নিয়ে বসবো, আপনাদের কমেন্টসগুলি দেখব, রিপ্লাই দেব, এরপরে আজকের সারাদিনের ভিডিওগুলি এডিট করে রেডি করব। এইসব করতে করতে আমার সময় পার হয়ে যায়, কোনো কোনো দিন রাত 11টা-12টাও বেজে যায়। গতকালের একটু ভাত ছিল, আজ 2 মুঠো চাউল দিয়ে ওই ভাতগুলো দিয়ে মাড় গেলে নিয়েছি। একজন মানুষ এক বেলাতে খাবো, অল্প করেই ভাত রান্না করেছি। খাওয়ার টেবিলে প্রতিদিন জল নেওয়া, কাঁচামরিচগুলো ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে নেওয়া, এইসব কাজগুলি উনি করতেন। কিছুক্ষণ আগে 2টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচিয়ে দিয়ে বাদাম ভর্তা করেছি, সাথে একটু 5 মিশালি ভাজা দিয়েছি।
ভর্তাটা দেখতে খুব ভালো লাগছে। 4টার উপরে বাজে, দুপুরের খাবার খেতে বসলাম। বাদাম ভর্তা, কি যে চমৎকার লাগছে। বেশি করে বাদাম ভেজেছিলাম, শুধু শুধু খাওয়ার জন্য পার্থক্য অফিসে দিয়েছি, আর অল্প কয়টা রেখে দিয়েছি। এগুলি ওই একটু পাঁচমিশালি ভাজা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, 2টা কাঁচামরিচ দিয়ে ভর্তা করেছি, দারুণ লাগছে। প্রতিদিন একসাথে বসে খাবার খাই। আজ উনি না থাকাতে ওই কোনো টাইম টেবিল নাই, অনেক দেরি করে খাচ্ছি। উনি থাকলে অবশ্য 3টা, 3:15টার ভিতরে খাওয়া লাগে। বাদাম ভর্তা পেলে আমার আর কিচ্ছু খেতে মন চায় না। ওইটাও দারুণ লাগছে। খুব গরম, রৌদ্রও পড়ছে, গরমও খুব। এটা কেমন হয়েছে খেয়ে দেখি। মাছের তরকারি দেখতেই ভালো লাগছে, অবশ্যই ভালো হবে। নিজে রান্না করে নিজেই বলছি, খুবই চমৎকার হয়েছে এটাও। এখন সন্ধ্যার আগ মুহূর্ত। হঠাৎ করে মনে পড়ল গাছে জল দিতে হবে। ছাদের উপর টবে একটা ধান্যামরিচ গাছ ছিল। আমরা বাসায় না থাকাতে জলের অভাবে ওই মরিচ গাছটা মরে গেছে। তখন উনি আরেকটা গাছ এনে ওই টবে লাগিয়ে দিয়েছেন। গত পরশুদিন গাছটা লাগিয়েছেন, তখনই জল দিয়েছিলাম। গতকাল আর ছাদে আসি নাই, মনেও ছিল না। গতকাল অনেক কাজে ব্যস্ত ছিলাম, মনে ছিল না, জল দিই নাই। এখন আসলাম, মরিচ গাছটা গোড়া এমনি ভিজা আছে,
তবে গাছটা একটু নরম হয়ে গেছে, মনে হচ্ছে মরে যাবে। মরিচ গাছটা বড়ই আছে, ছোট গাছ হলে এরকম হতো না, বড় গাছ, এই কারণে হয়তোবা মরে যাবে। এগুলি হলো ড্রাগন ফলের গাছ। গতবার আমার বাবার বাড়ি থেকে আসার সময় বৌদি দিয়েছিলেন। আমার দাদার ছেলে সত্যজিৎ ওদের বাথরুমের ছাদের উপরে টবে এই ড্রাগন ফলের গাছ লাগিয়েছিল, অনেক ড্রাগন ফল খেয়েছে। আসার সময় বৌদি বলছেন এটা রোদের জায়গাতে হবে, তাই ছাদেই লাগালাম। এই টবে একটা আলু গাছও দেখা যাচ্ছে, এটা দেখতে খুব সুন্দর লাগছে, আলু গাছ হবে, তবে মাঝে মাঝে জল দিতে হবে। কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তাই ড্রাগন ফলের গাছগুলি মরে নাই। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আমাদের আশপাশটা দেখতে থাকুন, এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলব। গত 48 ঘন্টায় ফেসবুক এবং ইউটিউবে আমাদের ভিডিওগুলি দেখে আপনারা যারা কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। এখন বলছি আপনাদের নামগুলো। ফেসবুক এবং ইউটিউবের সকল বন্ধুদের নাম একসাথে লিখে নিয়েছি। গত 48 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন নিশাত কলি, শিখা সিনহা রয় কলকাতা থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, অভ্রনীল আদিত্য অ্যান্ড বিনিতা, সুমিতা দে আসাম থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, শায়লা মিতা ঢাকা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, রানু বেগম ইতালি থেকে, শাহিদা নাসরিন ঢাকা থেকে, কাবেরী রয়, মলি দাস কানাডা থেকে, স্বপ্না ব্যানার্জি, লাইলি সিলেট থেকে, রশ্মিতা ঢাল, রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, শীর্ষা মণ্ডল, সুমন্তরা সেনাপতি, প্রীতেশ কুমার ব্যানার্জি মুম্বাই থেকে, আনকাট রুবি, ড্রাগন বলপেন বয় ইন্ডিয়া থেকে, লাইফস্টাইল উইথ ফলি, শিউলি দত্ত কোচবিহার থেকে, বরিশালের আফা, অর্থী দত্ত, অনিমা বোস রাঁচি থেকে, তোমাদের কাছাকাছি, আলপনা চৌধুরী, ফারিয়া শবনম বগুড়া ক্যান্টনমেন্ট থেকে, সমৃতি সিনহা, স্বপ্না রয়, রাজু মজুমদার কবিরহাট থেকে, নিপা ভৌমিক, মমতা রয় মাইজদি থেকে, সহদেব শীল বসুরহাট থেকে, রয় অরুণ কলকাতা থেকে, অনিক দাস, হাবুস কুইক লাইফ, তহিদা রেসিপি অ্যান্ড ব্লগ। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই এক একজন 2 বার 3 বার 4 বার 5 বার করেও কমেন্টস করেছেন 48 ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে। তাই আপনাদের সবাইকে আবারও জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। কিছুক্ষণ ছাদে আরামে বাতাস খেয়েছি, এখন বাসায় চলে যাই।